গভীর রাতে যখন সারা দেশ নিদ্রার দেশে হারিয়ে যায়, তখনই শুরু হয় অদৃশ্য ষড়যন্ত্রের নীরব খেলা। দেশের দুই প্রান্তে দুই মানুষ আজ সেই ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে। একজন অ্যাডভোকেট তাজুল ইসলাম, যিনি দেশের ক্ষমতাধর সেনা কর্মকর্তাদের আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। অন্যজন ডক্টর নাবিলা ইদ্রিস, যিনি গুম খুনের আড়ালে থাকা ভয়াবহ সত্য উন্মোচন করে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছেন। কিন্তু এই সাহসিকতার মূল্য দিতে হচ্ছে তাদের জীবন দিয়ে। গোয়েন্দা সূত্রে খবর আসছে, পরাজিত শক্তির প্রেতাত্মারা একজোট হয়েছে তাদের নীরবতা চিরতরে কেড়ে নিতে। দক্ষিণ এশিয়ার বুকে যেখানে সামরিক উর্দিধারীরা থাকতেন সব আইনের ঊর্ধ্বে, যেখানে তাদের ক্ষমতার দম্ভে কাঁপত বিচারালয়ের দেয়াল, সেই অলিখিত নিয়মকে চ্যালেঞ্জ করেই এগিয়ে চলেছেন তাজুল ইসলাম। তিনি এমন এক কাজ করে দেখিয়েছেন যা এই অঞ্চলের কোনো আইনজীবী কখনো করার সাহস পাননি, এমনকি কল্পনাও করেননি। দেশের সর্বোচ্চ মহলের ক্ষমতাধর আর্মি অফিসারদের কোমরে দড়ি পরিয়ে আইনের কাঠগড়ায় দাঁড় করানো কোনো মামুলি ঘটনা নয়। এর পেছনে রয়েছে ইস্পাত কঠিন সাহস, আপোষহীন নীতি এবং সত্য প্রতিষ্ঠার এক দীর্ঘ লড়াইয়ের ইতিহাস। কিন্তু ক্ষমতার খেলা কখনোই এত সহজ নয়। যাদের দম্ভ তিনি ধুলোয় মিশিয়ে দিয়েছেন, সেই পরাজিত শক্তির প্রেতাত্মারা এখন একজোট হয়েছে। অ্যাডভোকেট তাজুল ইসলামকে কেন্দ্র করে বোনা হচ্ছে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের নীল নকশা, যার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি নিজেই। এই দেশে জনপ্রিয়তা প্রায়শই আশীর্বাদের চেয়ে বড় অভিশাপ হয়ে দেখা দেয়। যখনই কারোর নাম খ্যাতির শিখরে পৌঁছাতে শুরু করে, ঠিক তখনই তার পায়ের নিচে নিঃশব্দে জমতে থাকে হাজারো শত্রু। অ্যাডভোকেট তাজুল ইসলাম এখন সেই নির্মম বাস্তবতার মুখোমুখি। বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুতদের সহযোগী হিসেবে অভিযুক্ত আর্মি অফিসারদের বিরুদ্ধে তার আপোষহীন কঠোর অবস্থানই তাকে বিপদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। তার জীবনের আগামী দিনগুলো হতে চলেছে সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ এক অধ্যায়। এই লড়াইয়ে তাজুল ইসলাম একা নন। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে এক মুহূর্তের জন্য একা ছাড়বে না বলে দলীয় সূত্রে জানা গেছে। সংগঠনটির পক্ষ থেকে তাকে সার্বক্ষণিক চোখে চোখে রাখা হচ্ছে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য অভ্যন্তরীণ প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে। ইতিহাসের নাট্যমঞ্চে ক্ষমতার আলো চিরস্থায়ী নয়। একদিন তা নিভে গিয়ে প্রভাবশালী মুখগুলো হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে। যে বিচারালয়ের প্রাঙ্গণ একদিন তাদের ভয়ে কেঁপে উঠল, আজ সেখানেই সেই ক্ষমতার প্রতিচ্ছবিরা বিচার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে। আর সেই অভাবনীয় দৃশ্যের কেন্দ্রবিন্দুতে অবিচলভাবে দাঁড়িয়ে আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আজ থেকে এক যুগ আগের বাংলাদেশের কথা ভাবলে এক ভিন্ন চিত্র চোখের সামনে ভেসে ওঠে। দেশজুড়ে তখন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। ৭১-এর চেতনার নামে জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর চলছিল অবর্ণনীয় নিপীড়ন। রাস্তার মোড়ে দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলেই নেমে আসত সন্দেহের খড়গ, অনেকেই হতেন গুম বা নির্যাতনের শিকার। জামায়াত নেতাদের একের পর এক গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা ছিল যেন এক নিত্য নৈমিত্তিক রুটিন। সেই দম বন্ধ করার সময়ে শিবির শব্দটি উচ্চারণ করাও ছিল চরম ভয়ের বিষয়। কিন্তু সেই অন্ধকার যুগেও সত্যের বাতিঘর হয়ে দাঁড়িয়েছিলেন এক তরুণ আইনজীবী তাজুল ইসলাম। তিনি শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে চালিয়ে গেছেন তার আইনি লড়াই। হয়তো সেই লড়াইয়ে তিনি প্রতাপশালী রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, কিন্তু তার বুকের গভীরে দাও দাও করে চলছিল প্রতিবাদের আগুন। একদিন এই অন্যায়ের বিচার হবেই এবং সেদিন তিনি ন্যায়ের পক্ষেই ময়দানে থাকবেন। সময় তার নিজ কক্ষপথে ঘুরেছে। গণঅভ্যুত্থানের পর আজ আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হয়েছে সেই সময়ের ক্ষমতাধর ব্যক্তিরা। আর ন্যায়ের সেই মহাযুদ্ধের সেনাপতির ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সেই পুরনো যোদ্ধা অ্যাডভোকেট তাজুল ইসলাম। ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের পর শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে তার সহযোগীদের বিচারের মুখোমুখি করার গুরু দায়িত্ব এসে পড়ে তাজুল ইসলামের কাঁধে। শেখ হাসিনাকে হয়তো এখনও সরাসরি আসামির কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব হয়নি, কিন্তু তার ক্ষমতার ছায়ায় যারা দানব হয়ে উঠেছিলেন তাদের তিনি একে একে খুঁজে বের করেছেন। বিশেষ করে প্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার সহযোগী হিসেবে অভিযুক্ত আর্মি অফিসারদের ঘুম হারাম করে ছেড়েছেন তিনি। ঘটনার শুরুটা ছিল নাটকীয়। প্রথমে অভিযুক্ত আর্মি অফিসারদের নামে ওয়ারেন্ট জারি করা হলে তারা আত্মগোপনে চলে যান। তাদের সহযোগীরা চুপিসারে একটি সুরক্ষিত ভবনে তাদের লুকিয়ে রাখে। তাদের কাছে আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় দাঁড়ানো ছিল চরম লজ্জাজনক এবং মর্যাদাহানিকর। কিন্তু এই লুকোচুরি খেলাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তাজুল ইসলাম। তার বিশ্বাস ছিল দেশের আইন সবার জন্য সমান এবং অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী।
তার অন্য কোনো পরিচয় বা পদবি আইনের চোখে বিবেচ্য হতে পারে না। আর্মি অফিসারদের এই পলায়ন পর মনোবৃত্তি দেখে অবশেষে তিনি তার তুনের শেষ তীরটি নিক্ষেপ করেন। তিনি হুমকি দেন, যদি তারা স্বেচ্ছায় আদালতে হাজির না হয় তবে তাদের নামে হুলিয়া জারি করা হবে, খবরের কাগজে তাদের ছবি সহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করে রায় ঘোষণা করা হবে। তাজুল ইসলামের এই একটি কথায় কেঁপে ওঠে তাদের এতদিনের আস্থার ভিত। এ যেন ছিল তাদের জন্য বাঁচা মরার লড়াই। একদিকে জনরোষ, অন্যদিকে আইনি প্রক্রিয়ায় চিরস্থায়ী কলঙ্ক। তাদের সামনে আর কোনো পথ খোলা ছিল না। অবশেষে তারা বাধ্য হয়েই আদালতে আত্মসমর্পণ করে। এই একটি ঘটনায় অ্যাডভোকেট তাজুল ইসলাম রাতারাতি গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়। খ্যাতির বিড়ম্বনা তার পিছু ছাড়েনি। যে দেশে নায়কদের টেনে নামানোর প্রতিযোগিতা চলে, সেখানে তার শত্রু বাড়বে, এটাই ছিল স্বাভাবিক। আর্মি অফিসারদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের কারণেই তিনি এখন পুরনো ক্ষমতা চক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আগামী সময়গুলো যে তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠনগুলো স্পষ্ট বার্তা দিয়েছে যে এই বিপদসংকুল রাস্তায় তারা তাজুল ইসলামকে একা চলতে দেবে না। তাকে সার্বক্ষণিক চোখে চোখে রাখার পাশাপাশি নির্ভয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য মপাল সাপোর্ট দিয়ে যাচ্ছেন অনেকেই, যাদের মধ্যে ইলিয়াসের মতো ব্যক্তিত্বরাও রয়েছেন। সব মিলিয়ে তাজুল ইসলামের নিরাপত্তা নিয়ে বিপদে আশঙ্কা যেমন ঘনীভূত হচ্ছে, তেমনি তাকে রক্ষায় প্রস্তুত হচ্ছে জামায়াতে ইসলামী ও শিবিরের হাজারো তরুণ কর্মী। তাদের প্রত্যয় এই সাহসী মানুষটির একটি চুলেরও ক্ষতি যেন কেউ করতে না পারে। একই সময়ে বাংলাদেশের বুকে ঘটে যাওয়া আরেকটি নীরব বিপ্লবের নেতৃত্ব দিচ্ছেন আরেকজন নির্ভীক নারী, ডক্টর নাবিলা ইদ্রিস। ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে গুম তদন্ত কমিশন গঠিত হয়েছে, তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। তার নির্ভীক তদন্তে উন্মোচিত হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন ও নারকীয় নির্যাতনের পেছনের সব চাঞ্চল্যকর কাহিনী। কিন্তু সত্য প্রকাশের এই সাহসী পদক্ষেপের কারণেই আজ তিনিও পড়েছেন এক ভয়াবহ বিপদের মুখে। তিনি এখন ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং প্রশাসনে লুকিয়ে থাকা পুরনো দোসরদের সম্মিলিত টার্গেটে পরিণত হয়েছেন বলে জোর গুঞ্জন উঠেছে। তবে ডক্টর নাবিলা ইদ্রিসকেও সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত রয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। 2024 সালের আগস্ট মাসে যখন গুম তদন্ত কমিশন গঠিত হয়, তখন এর মূল উদ্দেশ্যই ছিল বিগত 1.5 দশকে ঘটে যাওয়া গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করা। অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত এই কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পান ক্যামব্রিজ শিক্ষিত গবেষক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডক্টর নাবিলা ইদ্রিস। তদন্তের দায়িত্ব হাতে পাওয়ার পর থেকেই তিনি এমন সব ভয়ঙ্কর তথ্য সামনে আনতে শুরু করেন যা গোটা জাতিকে স্তম্ভিত করে দিয়েছে। গুম তদন্ত কমিশনের কাজ শুরু হতেই একের পর এক বেরিয়ে আসতে থাকে হাসিনার আমলের কুখ্যাত আয়নাঘর এবং আরও অসংখ্য গোপন কারাগারের অন্ধকার গল্প। ভুক্তভোগীরা কমিশনের সামনে সাক্ষ্য দিতে গিয়ে জানিয়েছেন সেই বিভীষিকাময় অভিজ্ঞতার কথা। তাদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হতো অজানা কোনো স্থানে, যেখানে চলত অকথ্য নির্যাতন। হাতুড়ি দিয়ে হাড় গুড়িয়ে দেওয়া, প্লায়ার্স দিয়ে নখ উপড়ে ফেলা, বিবস্ত্র করে ঘন্টার পর ঘন্টা ঝুলিয়ে রাখা, এসব ছিল সেখানকার দৈনন্দিন ঘটনা। শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ভিন্ন মতাবলম্বী সাংবাদিক, শিক্ষক, এমনকি সামরিক বাহিনীর ভিন্ন মতাবলম্বী সদস্যদের উপরও চলত একই ধরনের অত্যাচার। ডক্টর নাবিলা ইদ্রিসের সংগৃহীত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রায় 28 জন উচ্চপদস্থ র্যাব ও সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তাদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক 5 জন মহাপরিচালক সহ আরও অনেক ক্ষমতাধর কর্মকর্তা, যারা হাসিনার শাসনামলে গুম ও খুনের মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক নিজের উজ্জ্বল কর্মজীবন ও ব্যক্তিগত নিরাপত্তা বাজি রেখে এই কঠিন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিযুক্ত হয়ে তিনি নিজের জীবন বিপন্ন হতে পারে জেনেও সাহসের সঙ্গে আওয়ামী লীগের গুমের রহস্য উন্মোচন করেছেন। তার সততা, বুদ্ধিমত্তা ও নির্ভীকতার প্রকাশ্য প্রশংসা করেছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও। নাবিলার তদন্তেই বেরিয়ে আসে আয়নাঘর নামে রাজধানীতেই একাধিক গোপন সেল ছিল, যেখানে মানুষকে অমানবিক নির্যাতন করা হতো। রাজনৈতিক কর্মীদের গুম করার পর সেখানে নিয়ে জিজ্ঞাসাবাদ, শারীরিক নির্যাতন, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটত। সেখানে দীর্ঘকাল ধরে বন্দী ছিলেন জামায়াতের শহীদ নেতা মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান সহ আরও অসংখ্য মানুষ।
তাদের প্রত্যেককে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে তারা শারীরিকভাবে চিরদিনের জন্য অক্ষম হয়ে গেছেন। কেউ কেউ তো আর জীবিতই ফিরে আসতে পারেননি। এই তদন্তের পর ডক্টর নাবিলা ইদ্রিস এখন দেশের অন্যতম আলোচিত এক ব্যক্তিত্ব। তার কঠোর অবস্থানের কারণে বহু প্রভাবশালী সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত। ধারণা করা হচ্ছে তিনি এখন গোপনে তাদের টার্গেটে রয়েছেন। তবে একই সঙ্গে তিনি পাচ্ছেন সাধারণ মানুষের অকল্পনীয় ভালোবাসা ও সমর্থন, বিশেষ করে তরুণ প্রজন্ম এবং ইসলামী রাজনীতিতে সক্রিয় কর্মীদের কাছ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তার এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, নাবিলা ইদ্রিসের মতো দেশপ্রেমিক ও সত্যনিষ্ঠ মানুষদের পাশে তারা সবসময় থাকবে। জামায়াতের শীর্ষ পর্যায় থেকে তার নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসও দেওয়া হয়েছে। শিবিরের তরুণ কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার পোস্ট দিয়ে জানিয়েছে, যারা সত্যের পথে কাজ করে আমরা তাদের অতন্ত্র প্রহরী। আজ বাংলাদেশের গুম ও খুনের বিচার শুধু একটি কমিশনের কাজ নয়, বরং এটি একটি জাতির আত্মার দাবিতে পরিণত হয়েছে। ডক্টর নাবিলা ইদ্রিস, অ্যাডভোকেট তাজুল ইসলাম, পিনাকি ভট্টাচার্য, নাহিদ হাসান সহ আরও অনেকেই এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছেন। কিন্তু খ্যাতির সঙ্গে যেমন শত্রু বাড়ে, তেমনি নাবিলা ইদ্রিসের সামনেও আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। তারা বিনির্মাণ করতে চায় এমন এক নিরাপদ বাংলাদেশ যেখানে ক্ষমতার দম্ভে আর কোনো মায়ের কোল খালি হবে না। এই লড়াইটা এখন আর শুধু কয়েকজন ব্যক্তির নয়, এই লড়াইটা এখন সমগ্র বাংলাদেশে।